আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখনো একা অনন্যা? সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি। আর সেই হলের যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটি একটু পর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণপত্রটি আমার ডাইনিং টেবিলে টানা 2 দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ হোয়াইট খাম, সোনালি অক্ষরে লেখা, 2010 ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ 8 বছর। 8টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হইনি। 8 বছর আগে আমি এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আর পেছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানাঘুষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারল না, অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো, আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্তা নারী। মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। 32 বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, ডিভোর্স শুধু একটা বিয়েই ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত্রতত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছু বুঝি না, ভীষণ কোল্ড আর ঘরকণ্ঠার কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ে প্রতিনিয়ত খোঁটা দিত, বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করত যেন আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার MBA এর সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালো বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিউনিয়নে যাইনি, একটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণপত্রের নিচে হাতে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছ। কোনো নাম সই ছিল না, শুধু ওই একটা বাক্য। তাই আমি গেলাম। আমি একটা সবুজ রঙের জামদানি শাড়ি পরলুম, কানে ছোট ডায়মন্ডের টপ আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশংসার অপেক্ষায় থাকে না। উত্তরার 5 স্টার হোটেলের বলরুমটা ফেয়ারি লাইট আর বিলাসী আবহাওয়ায় ঝলমল করছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছিল। পুরুষরা নিজেদের গাড়ির মডেল নিয়ে বড়াই করছিল, আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান, বিদেশ ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিসফিস করে আমার নাম উচ্চারণ করল, তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারল। অনন্যা রায়হান না? কতদিন পর! ওকে তো বেশ অন্যরকম লাগছে। একাই এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকিয়েও আমি ওই কণ্ঠ চিনতে পারি। ও বারের কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল। আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা। লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে সে আমার দিকে এমন এক অলস কৌতূহল নিয়ে তাকালো, যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল। কি সারপ্রাইজ! আমি হাসলাম। রাফসান, তার হাসির ধার আরও বেড়ে গেল। এখনো একাই আসো সব জায়গায়? আশেপাশের মানুষজন এমন ভাব করছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলা মৃদু হাসল। রাফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিছু মেয়ে আসলে ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশের কয়েকজন অস্বস্তিকর হাসি হাসল। আমি আমার প্লাজ ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিককে চেনে বলেই। রাফসান আরও একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে আগে জানালে পারতে, তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। আমি বললাম, তোমার অনেক ধন্যবাদ। সে হালকা হাসলো। এটাই তোমার সমস্যা ছিল, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্ট আর আইডি কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ সে ভাবছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুলল। টু ওল্ড মেমোরিজ, আর আমাদের নতুন জীবনের জন্য। আমরা অন্তত পরিবার তো গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখল। সে প্রেগনেন্ট, অবভিয়াস। পুরো রুমের মানুষ সেটা নোটিশ করলো, আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল।
কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর সে আবার আমার দিকে ঘুরল। তা অনন্যা, এখনো কি কোনো ছোটখাটো ফার্মে চাকরি করছো? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম? সে যদি জানতো। কিন্তু কিছু জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো, সে উত্তর দিল। একাকী মানুষদের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল, ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। 1 সেকেন্ডের জন্য আমি আবার 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ একটা রুটি পুড়ে গিয়েছিল। আর রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলছিল, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ, পিকড আপ। 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি স্ক্রিন লক করে দিলাম। ও সেটা খেয়াল করলো। সে হেসে জিজ্ঞেস করলো, বয়ফ্রেন্ড? আমি বললাম না। সে আবার বলল, আহা, তাহলে কেউ একজন আছে? নাবিলা মিষ্টি করে হেসে বলল, ভালো তো। একটা ব্যর্থতার পর সবারই তো একজন সঙ্গী দরকার হয়। ব্যর্থতা শব্দটা পুরো সার্কেলের মধ্যে সুগন্ধির মতো তো ছড়িয়ে পড়ল। দামি কিন্তু পচা সুবাস। আমি আমার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। আমি শান্ত গলায় বললাম, নাবিলা, একটা মেয়ের টিকে থাকার লড়াইকে ব্যর্থতা বলো না, শুধু এই কারণে যে একজন পুরুষ তোমাকে তার নিজের সুবিধা মতো বানানো গল্প শুনিয়েছে। নাবিলার মুখের হাসিটা জমে গেল। রাফসানের চোখ দুটো শক্ত হয়ে উঠল। মুখ সামলে কথা বলো অনন্যা, সেই পুরনো হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বললেই ও এই টোনে কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলের লাইটগুলো নিভে গেল। অনুষ্ঠানের হোস্ট স্টেজে উঠলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ডিনারের আগে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাতে আমাদের প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা সবাই নামে চেনেন, যদিও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। পুরো বলরুমে একটা গুঞ্জন শুরু হলো। রাফসান সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে লোভ আর উচ্চাকাঙ্ক্ষা চকচক করে উঠল। সে ফিসফিস করে নাবিলাকে বলল, ইনি নিশ্চয়ই আরিশ খন্দকার। ওনার সাথে যদি আজ রাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট ডান। আমি এন্ট্রান্সের দিকে তাকালাম। দরজা এখনো খোলেনি। হোস্ট হেসে বলতে লাগলেন, তিনি খন্দকার গ্লোবাল ভেঞ্চার্সের ফাউন্ডার, বাংলাদেশের অন্যতম বড় এডুকেশন ফান্ডের পেছনের মানুষ এবং আমাদের আজকের এই রিইউনিয়নের পুরো স্পন্সর। রাফসান তার স্যুটের কাফলিং ঠিক করল। নাবিলা তার শাড়ির আঁচল টেনে নিল। হোলের অর্ধেক মানুষ দরজার দিকে ঘুরে তাকালো। তখনই হোস্ট শেষ লাইনটি বললেন, কিন্তু ওনাকে স্টেজে যে ডাকার আগে ওনার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি আজ রাতে এখানে কোনো চিফ গেস্ট হিসেবে প্রবেশ করতে চান না, বরং এই 2010 ব্যাচের সবচেয়ে স্ট্রং এবং সাকসেসফুল মেয়েটির স্বামী হিসেবে প্রবেশ করতে চান। রাফসান মনে মনে হেসে ফিসফিস করল, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই বলরুমের বিশাল দরজা দুটো খুলে গেল, আর ভেতরে পা রেখেই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিশ খন্দকার পুরো হোলের ভিড়ের মাঝে সবার প্রথমে যার চোখ খুঁজছিল সেটি ছিলাম আমি। পুরো বলরুমটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। মানুষ সাধারণত 2 ধরনের নীরবতা দেখে, একটা দুঃখের আর একটা বিস্ময়ের। এই নীরবতাটা ছিল দ্বিতীয় ধরনের, ভারী, অবিশ্বাসে ঠাসা। আরিশ খন্দকার ধীর পায়ে ভেতরে ঢুকছিলেন। কালো ব্যানগালা, আত্মবিশ্বাসী হাঁটা, আর সেই অদ্ভুত শান্ত মুখ, যে মুখ দেখে বোঝা যায় এই মানুষটা কখনো নিজের অবস্থান প্রমাণ করার জন্য গলা উঁচু করেন না। তার পেছনে কয়েকজন সিকিউরিটি আর ইভেন্ট ম্যানেজার ছিল, কিন্তু তিনি কাউকে দেখছিলেন না, শুধু আমাকে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। 8 বছর আগের সেই ভাঙা মেয়েটার সাথে আজকের এই মুহূর্তের দূরত্বটা হঠাৎ খুব স্পষ্ট হয়ে গেল। রাফসান ফিসফিস করে বলল, অসম্ভব। নাবিলা তার দিকে তাকালো, তুমি ওনাকে চেনো? রাফসান উত্তর দিল না, কারণ সে জানে আরিশ খন্দকার শুধু একজন ব্যবসায়ী না, এমন একজন মানুষ যার একটা সিগনেচারে কোটি টাকার ডিল হয়, আর একটা না শুনে বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যায়। আর সেই মানুষটা সোজা আমার সামনে এসে দাঁড়ালো। পুরো হোল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। তারপর আরিশ মৃদু হেসে বললেন, সরি, আমি একটু দেরি করে ফেললাম অনন্যা, রাস্তা ভীষণ জ্যাম ছিল। আমার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটল। ইটস ওকে। আরিশ 1 সেকেন্ডও দেরি করলেন না। সবার সামনে খুব স্বাভাবিক ভঙ্গিতে আমার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান,
মিট মাই ওয়াইফ অনন্যা খন্দকার। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা গল্প নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। যদি নেক্সট পার্ট চাও তাহলে কমেন্ট করো গাইস। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।